সবচেয়ে বড় ভুল হচ্ছে আগস্টের মধ্যে তার কার্যক্রমের রোডম্যাপ প্রকাশ না করা। আমি একটু খুলে বলি যে সরকারের প্রেস সচিব বললেন যে রোডম্যাপ দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রধান উপদেষ্টা এই ডেডলাইনটি বলেছেন, কিন্তু জনগণ বা পুরো জাতি একটা মিলিয়ন ডলারের প্রশ্নের উত্তর খুঁজতে হন্যে হয়ে এখন নানা দিকে বিভ্রান্ত হচ্ছে। কেমন সেটা? যে নির্বাচনটি আসলে সুনির্দিষ্টভাবে কবে হবে, কখন হবে, এটা কিন্তু একটা জানতে চাওয়ার বিষয়। তার আগে বাংলাদেশের মানুষ এটাও জানতে চায় যে গণহত্যার বিচারটি নির্বাচনের আগে হবে কিনা, সংস্কার কার্যক্রমগুলো প্রিয় দর্শক, বিএনপির নেতাকর্মীরা ডক্টর ইউনূসকে নিয়ে বহু আগে থেকেই সমালোচনা করে আসছেন। এবার সরাসরি তারেক রহমান সমালোচনা করলেন ডক্টর ইউনূসকে নিয়ে এবং নির্বাচন নিয়ে এমন কিছু তথ্য দিয়েছেন যেটি শুনলে হয়তো সাধারণ জনগণ চমকে যাবে। এবং এই ডক্টর ইউনূস সরকারের যে ভুলটি তিনি প্রথমেই করেছেন, যে ভুলের কারণেই আজকের এই পরিস্থিতি। প্রেক্ষক চলুন তার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মানিক ভাই। মানিক ভাইয়ের আলোচনাটি শুনবো, তারপরে থাকছে। অবশেষে নির্বাচন নিয়ে শেষ ফয়সালা, বিএনপি জামাতের গোপন ছক। রাজনীতির অনেক অজানা তথ্য এই আলোচনায় উঠে আসবে, থাকুন শেষ পর্যন্ত। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটি আমরা নিতে চাই। অবশ্যই আপনারা মেসেঞ্জারে গিয়ে লিখতে পারেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত দুদিনে ৩টি মন্তব্য করেছেন নির্বাচন এবং স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে। এই মন্তব্যগুলোর মধ্যে অনেক ইঙ্গিত রয়েছে, আমি মন্তব্যগুলো আপনাদেরকে জানাতে চাই। তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা হবে স্বৈর শাসকের পুনর্বাসন। এরপর তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতোমধ্যে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। এরপরে তিনি বলেছেন সরকারের প্রতি আহ্বান, নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন। প্রিয় দর্শক, এই ধরনের আহ্বান এভাবে আগে তারেক রহমান দেননি। এখন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এইসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটা ব্রিফিং করেছেন। সেই ব্রিফিং এ তিনি বলেছেন যে ইতোমধ্যে রোড ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কবে রোড ম্যাপ দেওয়া হলো সেটা নিয়ে আসলে ধোঁয়াশা তৈরি হয়েছে। শফিকুল আলম বলেছেন যে নির্বাচন নিয়ে অনেকবার কথা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এমনকি অনেক উপদেষ্টাও কথা বলেছেন। প্রধান উপদেষ্টা আগে দুটি সময় বলেছিলেন, একটি হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যে, আর যদি রাজনৈতিক দলগুলো চায় যে আরো কিছু সংস্কার করিয়ে নিবে এই সরকারের মাধ্যমে, তাহলে হয়তো আগামী বছর মানে 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন হবে। এক্ষেত্রে তিনি যুক্তি দেখিয়েছেন যে ডিসেম্বর বা মার্চের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে বড় ধরনের একটা জটিলতার মধ্যে পড়ে যাবে এই সরকার, কারণ এপ্রিল মে মাসে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলো হতে পারে, এরপর জুনের দিকে বর্ষা চলে আসবে। সুতরাং শফিকুল আলম এটা বলেছেন স্পষ্ট করেই যে এ বছরের ডিসেম্বরে নয়তো মার্চে নির্বাচন হবে। সুতরাং এ নিয়ে কোনো ভুল বুঝাবুঝি না করতে সব পক্ষকে আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, আমরা সরকারের তরফ থেকে এর আগে অনেকবার শুনেছি যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। তার আগে আমি এই সরকারের একটা বড় ভুল উপস্থাপন করছি, সেটি হচ্ছে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর 8ই আগস্ট 2024 তারিখে এই অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। সেই সময় সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়েছিল যে এই সরকারের মেয়াদ কতদিন হবে। সেই সময় পারিপার্শ্বিক পরিস্থিতি, মানুষের মন মানসিকতা ছিল এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন প্রয়োজন মনে করবেন এই রাষ্ট্রকে সংস্কারের জন্য ঠিক ততদিনই থাকবেন। এই রকম একটা মাইন্ড সেট আপ ওই সময়ে ছিল। সরকারের সবচেয়ে বড় ভুল হচ্ছে আগস্টের মধ্যে তার কার্যক্রমের রোডম্যাপ প্রকাশ না করা। আমি একটু খুলে বলি যে সরকারের রোডম্যাপটা কিভাবে প্রকাশ করা হবে। সেই সময় ব্রিফিং করে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা এটা জাতিকে জানাতে পারতেন যে আমরা এতদিন থাকতে চাই, ৩ বছর থাকতে চাই। কেন থাকতে চাই? এই ৩ বছরের মধ্যে গণহত্যার বিচার এভাবে সম্পন্ন করব, সংস্কার কর্মকাণ্ড এভাবে হবে। রাষ্ট্রের যে জায়গাগুলোতে পচন ধরেছে সেই জায়গাগুলোর পচন থেকে উদ্ধারের জন্য আমরা এই কাজ এতদিনের মধ্যে করব। এরকম সুনির্দিষ্টভাবে ডেডলাইন দিয়ে যদি একটা ব্রিফিং করতেন এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, তাহলে এখন যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বা আস্তে আস্তে মানুষের মনের মধ্যে বিরক্তি তৈরি হচ্ছে সেটা হতো না।
এটাই হচ্ছে স্পষ্ট কথা এবং এটাই ছিল প্রজ্ঞার একটা বিষয়। কিন্তু আমরা দেখছি যে সেই কাজটি হয়নি। আমরা যতদূর জেনেছি সরকারের পক্ষ থেকে যে একটা রোড ম্যাপ দেওয়া হবে, সেটা হবে নির্বাচনী রোড ম্যাপ। এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন যে রোড ম্যাপ দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রধান উপদেষ্টা এই ডেডলাইনটি বলেছেন, কিন্তু জনগণ বা পুরো জাতি একটা মিলিয়ন ডলারের প্রশ্নের উত্তর খুঁজতে হন্যে হয়ে এখন নানা দিকে বিভ্রান্ত হচ্ছে। কেমন সেটা? যে নির্বাচনটি আসলে সুনির্দিষ্টভাবে কবে হবে, কখন হবে, এটা কিন্তু একটা জানতে চাওয়ার বিষয়। তার আগে বাংলাদেশের মানুষ এটাও জানতে চায় যে গণহত্যার বিচারটি নির্বাচনের আগে হবে কিনা, সংস্কার কার্যক্রমগুলো যথাযথভাবে বাস্তবায়িত হবে কিনা। সেই জন্যে এভাবে একটা স্পষ্ট রোডম্যাপ চায় যে গণহত্যার বিচারটি কবে নাগাদ হতে পারে, শেষ হতে পারে। এই যে 2000-এর মতো মানুষ শহীদ হলো, অসংখ্য মানুষ অঙ্গহানি হলো এবং এখনো হাসপাতালে কাতরাচ্ছে হাজার হাজার মানুষ। তারা কি বিচার পাবে না? তাদের বিচার চাওয়াটা কি আসলে অনেক বেশি কিছু চাওয়া? সরকারকে তো সুস্পষ্টভাবে জানাতে হবে যে আমরা এতদিনের মধ্যে বিচার কাজগুলো সম্পন্ন করব, এতদিনের মধ্যে সংস্কার হবে। আমি আরো খুলে বলি যে সরকার বলতে পারে, বিশেষ করে প্রধান উপদেষ্টা, তার উপর গোটা জাতির আস্থা রয়েছে। তাকে অবশ্যই বলতে হবে এভাবে যে জুনের মধ্যে সংস্কার শেষ, নভেম্বরে তফসিল, ডিসেম্বরে 15 বা 20-এর মধ্যে নির্বাচন, অথবা মার্চের এত এত তারিখে নির্বাচন। বিচারের ক্ষেত্রে ট্রাইব্যুনাল কিভাবে এগুচ্ছে তার একটা সমন্বিত ব্রিফিং করা প্রয়োজন, যাতে পুরো জাতি আশ্বস্ত হবে যে এই বিচারের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে জাস্টিস হ্যারিড, জাস্টিস ব্যারিড, মানে দ্রুত বিচার অনেক সময় সুবিচারকে বিঘ্নিত করে। আবার জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাইড, দীর্ঘসূত্রতা বিচারের ক্ষেত্রে সুবিচার নিশ্চিত নাও করতে পারে। সুতরাং দুটো দিক বিবেচনা করেই স্পষ্টভাবে জাতির সামনে তথ্যাদি উল্লেখ করা প্রয়োজন। সুতরাং শুধু বললেই হবে না যে রোড ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে। জাতি প্রত্যাশা করে ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি জাতির সামনে ভাষণ দিয়ে রোড ম্যাপটি ঘোষণা করবেন। শুধু নির্বাচনের রোড ম্যাপ নয়, গণহত্যার বিচারের রোড ম্যাপ, সংস্কারের রোড ম্যাপ, আরো আরো কি কি কাজ সরকার করছে সেটা উন্মুক্ত করে দেয়া। হ্যাঁ, এই দেশের মানুষ পরিপূর্ণভাবেই আস্থা রাখতো, সন্দেহ তৈরি হতো না যদি এই সরকারটা শক্তপোক্ত সরকার হতো। নানা জায়গায় ব্যর্থতার নজির দেখা যাচ্ছে। সুতরাং মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। এরকম সরকার 53 বছরে আর আসেনি যে গোটা দেশ, গোটা দেশের মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছে। এই সরকারের সফলতা মানে একজন সাধারণ রিকশাওয়ালা, একজন সাধারণ খেটে খাওয়া মানুষও তার সফলতা মনে করে। কিন্তু সরকার সাধারণ মানুষের সেই পালস অনুযায়ী কি কাজ করতে পারছে? পারছে না। এর ব্যাখ্যা অবশ্য আসিফ মাহমুদ দিয়েছেন। সুতরাং যেহেতু পারছে না, সেহেতু স্পষ্টভাবেই বলা দরকার এতদিনের মধ্যে এই কাজ করব, এতদিনের মধ্যে এটা করব, এতদিনের মধ্যে আমাদের কাজ শেষ। এর মধ্যে কোনো ভনিতা বা ভিন্ন পথ বা অন্যরকম ধোঁয়াশা তৈরি করা উচিত নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, এখন আসি যে এই যে নির্বাচন, প্রথমত জাতীয় সংসদ নির্বাচন, দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এই দুটো বিষয় নিয়েও একটা ধোঁয়াশা তৈরি করেছে রাজনৈতিক দলগুলো। আমরা যদি বিএনপির কথা বলি অথবা জামাতের কথা বলি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা বলি, তাদের ভূমিকা কতটা স্পষ্ট এটাও জাতি জানতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা, তিনি কদিন আগে বলেছিলেন যে আমরা এই ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সব রাজনৈতিক দলগুলোর মতামত নেব। ধরুন গণ অভ্যুত্থানের পক্ষের 50টি রাজনৈতিক দল আছে। এখন বিএনপি কি চাচ্ছে? তারা কি স্থানীয় সরকার নির্বাচন চায়? না, চায় না। তাহলে সেটা ওয়েবসাইটে লেখা থাকবে। জামাত কি চাচ্ছে? তারা স্থানীয় সরকার নির্বাচন চায় জাতীয় নির্বাচনের আগে। তাহলে সেটিও উল্লেখ থাকবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাটি বললেন, এটা খুবই চমৎকার কথা। জাতির সামনে স্পষ্ট হয়ে যাবে যে কারা চাচ্ছে, কারা চাচ্ছে না। এখন এই বিষয়গুলোতেও তো আসলে একটা ঐক্যমত্য প্রয়োজন। যেমন সংখ্যানুপাতিক নির্বাচন হবে কিনা এই বিষয়ে দ্বিমত তৈরি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা এই বিষয়ে দ্বিমত তৈরি হয়েছে। দ্বিমত থাকবে, কিন্তু দ্বিমতের
পর একটা ঐক্যমত্যে আসতে হবে, অথবা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে যে না, আমি সংখ্যানুপাতিক নির্বাচন করব। বিএনপির সব দাবি যে মেনে নিতে হবে তা কিন্তু নয়। সরকার যদি মনে করে যে তার উপর জনগণের আস্থা আছে, জনগণ তাকে নিরঙ্কুশভাবে এই রক্তের উপর ক্ষমতায় বসিয়েছে, সুতরাং তারা সিদ্ধান্ত নেবে দৃঢ়তার সঙ্গে। আবার জামাত যা চাইবে সকল কিছুই মেনে নিতে হবে, তাও কিন্তু নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটি বলেছেন যে ওয়েবসাইটের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ থাকবে, সেটা একটা চমৎকার দিক হতে পারে, কিন্তু প্রলম্বিত যদি হতে থাকে এই বিষয়গুলো, তাহলে সন্দেহ অবশ্যই তৈরি হবে। এখন দেখুন, বিএনপির বড় ভুল হচ্ছে, বিএনপি সবসময় বলছে যে নির্বাচন নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে যাতে নির্বাচন যথাসময়ে না হয় বা নির্বাচন দেরিতে হয়, তার ফলে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে, এই সুযোগে একটা পক্ষ সুবিধা ভোগ করবে বা নানা ধরনের এজেন্ডা বাস্তবায়ন করবে। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপির মতো দায়িত্বশীল দলের উচিত যে কিভাবে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করার, কিভাবে মেকানিজম করা হচ্ছে অন্য কোনো গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর, সেটা স্পষ্টভাবে জাতিকে জানিয়ে দেওয়া। না হলে এইরকম ভাসমান মন্তব্য কিন্তু সাধারণ মানুষও খুব একটা ভালোভাবে গ্রহণ করছে না। অন্যদিকে জামাতকে আমরা দেখছি, এটা তাদের ভেতরকার সমস্যা। এই সমস্যার কারণে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হতে পারে। জামাত তার বন্ধু রাজনৈতিক দল যাদেরকে মনে করছে তাদেরকে আস্থায় নিতে পারছে না যে জামাত কি ইসলামিক জোট করবে, জামাত কি ইসলামী রাজনৈতিক দলগুলো সহ অন্যান্য ছোট বড় সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনে যাবে, সেটা কিন্তু তারা স্পষ্ট করছে না। এখন দেখুন, এক্ষেত্রে বিএনপি এবং জামাতের মধ্যে একটা গোপন ছক আমরা লক্ষ্য করছি। সেটা কি? প্রথমে বিএনপি আসি, যে বিএনপি এটা মোটামুটি নিশ্চিত হচ্ছে যে ডিসেম্বর বা মার্চে নির্বাচন হবে যদি বড় কোনো দুর্যোগ না ঘটে বাংলাদেশে, কিন্তু তারা প্রার্থী তালিকা প্রকাশ করছে না, তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না। কেন? বিশ্লেষকরা বলছেন এর কারণ হচ্ছে প্রত্যেকটা আসনে বিএনপির ২-৩ জন করে প্রার্থী রয়েছে। মানে ডিসেম্বরেও যদি নির্বাচন হয়, কিন্তু এই ফেব্রুয়ারি এই মার্চে যদি তারা এখনই তালিকা প্রকাশ করে, তাহলে দলের ভেতরে একটা বিভেদ, দ্বন্দ্ব এবং প্রতিহিংসার বিষবাষ্প তৈরি হবে। তারা চাইছে নির্বাচনে ঠিক ১ মাস আগে হয়তো দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে দিবে। এটা তাদের একটা গোপন কৌশল বা ভেতরকার কর্মকৌশল। অন্যদিকে আমরা জামাতকে দেখতে পাচ্ছি যে তাদের নেতারা বলছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। কিন্তু এই মুহূর্তে যদি আমরা বলি, সবচেয়ে বেশি প্রস্তুতি জাতীয় নির্বাচনের জামাতের। ইতোমধ্যে জামাত ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। জামাতের প্রার্থীরা বিভিন্ন সংসদীয় এলাকাগুলো চষে বেড়াচ্ছে, ভোট চাচ্ছে, তারা ভোটের যুদ্ধে নেমে গিয়েছে। আজকেও গোপালগঞ্জের কোটালীপাড়া, টঙ্গীপাড়ায় জামাতের মনোনীত প্রার্থী বিশাল শোডাউন করেছে। তার মানে জামাত একদিকে স্থানীয় সরকার নির্বাচন চাইছে, আবার তারা জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়ে মাঠে নেমে গেছে। তার প্রতিপক্ষকে চোখে ধুলো দিয়ে একটা ছকে এগুচ্ছে, যে ছকে তারা সফল হবে বলে মনে করছে। এইরকম বিশ্লেষণ কিন্তু অনেকে দিচ্ছে। এখন সেই ক্ষেত্রে আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর ভেতরে যে গণতান্ত্রিক সংকট, মত প্রকাশের চর্চার সংকট আছে, সেগুলো দূর করাও প্রয়োজন। শুধু রাষ্ট্রের সংস্কার হলে হবে না তো, শুধু আগামী নির্বাচনে অংশগ্রহণ করাই তো মূল লক্ষ্য না। রাজনৈতিক দলগুলোরও বলা উচিত যে দেখুন, ১৬ বছরে যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, দুর্নীতি হয়েছে, টাকা পাচার হয়েছে, এই বিষয়গুলো আমরা করব না। ব্রিফিং করে বা সাধারণ মানুষের সামনে বারবার প্রতিশ্রুতি দেওয়া উচিত। ১৬ বছরে যা হয়েছে তার শ্বেতপত্র কি রাজনৈতিক দলগুলো প্রকাশ করতে পারতো না? কিন্তু রাজনৈতিক দলগুলো তার রাজনীতি কি হবে, তার বয়ান কি হবে, সেটি সম্ভবত খুঁজে পাচ্ছে না। ফলে সরকারকে যেমন বিদ্ধ করছে, ঠিক একইভাবে একে অপরকেও বিদ্ধ করছে। যেমন গত ১৬ বছরে খাত ওয়ারি, ধরুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কি ভুল ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি ভুল ছিল, পর্যটন মন্ত্রণালয়ের কি ভুল ছিল, খাদ্য মন্ত্রণালয়ে, বেসরকারি বিমান পর্যটন মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরে খাত ওয়ারি যদি শ্বেতপত্র প্রকাশ করত রাজনৈতিক সংগঠনগুলো, তাহলে সেটা কিন্তু জাতির জন্য অনেক উপকারের বিষয় হতো। কিন্তু আমরা তো সেই ধরনের শ্বেতপত্র দেখছি না। অনেকে এখন ভুলেই গিয়েছেন গণহত্যার কথা, অনেকে ভুলেই গিয়েছেন বিগত দুর্নীতির কথা, টাকা পাচারের কথা। কারণ সবার মস্তিষ্কে
এখন এতটাই তাড়াহুড়ার, এতটাই একে অপরকে বিদ্ধ করার প্রতিযোগিতা চলছে যে জাতি খুবই হতাশ। সুতরাং সরকারের পক্ষে যেমন ঘাটতি রয়েছে, রাজনৈতিক দলগুলোর পক্ষেও ঘাটতি রয়েছে। আমার এই আলোচনা সর্বশেষ বলতে চাই যে অবশ্যই এই মুহূর্তে দ্রুততম সময়ের মধ্যে এই সরকার আর কতদিন থাকবে, কি কি কাজ করবে তার একটি রোড ম্যাপ প্রকাশ করা উচিত। এই দিনক্ষণ যদি বেঁধে দেওয়া যায় তাহলে অবশ্যই উপদেষ্টাদের মধ্যে গতি আসতে বাধ্য। অন্যদিকে রাজনৈতিক দলগুলোকেও খোলামেলা ভাবে যে অভিযোগ তারা উঠাচ্ছে সেই ব্যাপারে স্পষ্ট করা প্রয়োজন। অনেক অনেক ধন্যবাদ। অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা। অনেক ধরনের প্রশ্ন করেছেন। আজকে প্রশ্ন নিতে মানিক ভাইয়ের বক্তব্যটি শুনছিলেন এবং বুঝতে পেরেছেন এই সরকারের সবচেয়ে বড় ভুল কোথায়। তারা যখন ক্ষমতায় গেলেন, অর্থাৎ যখন শপথ গ্রহণ করলেন, তখন কিন্তু তারা তাদের যে একটি সময়, এই সময়ের রুটম্যাপ প্রকাশ করেনি। আর সেটিতেই কিন্তু সমস্যার কারণ হয়েছে। বারবার বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা নির্বাচন দেওয়ার জন্য তাগিদ দিচ্ছেন এবং সংস্কার আগে না নির্বাচন আগে, এবং ইউনিয়ন পর্যায়ের নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন হবে, বিভিন্ন ইস্যুতে কিন্তু তারা তাদের মত পোষণ করতে পারছেন এবং সরকারকে সমালোচনা করতে পারছেন। তবে তারা যদি একটি রুটম্যাপ দিয়ে দিত তাহলে কিন্তু এমনটি হয়তো হতো না যে বারবার নির্বাচনের দাবি করা, বারবার বিভিন্ন ইস্যুতে সরকারকে সমালোচনার মুখে ফেলানো এবং জনগণ থেকে সরকারকে বিচ্ছিন্ন করার একটা রাস্তাও কিন্তু তাদের থাকতো না। তবে এই সরকারের এখনও প্রয়োজন তাদের একটি নির্দিষ্ট রুটম্যাপ প্রকাশ করা। তাহলে হয়তো এদেশের মানুষ এই নির্বাচন নিয়ে বা রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে আপাতত কথা বলা তাদের বন্ধ হয়ে যাবে। এবং তারেক রহমান যেটি বলেছেন যে ইউনিয়ন পর্যায়ের নির্বাচন আগে হলে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে, এটি আসলেও তিনি তার পক্ষ থেকে বলেছেন বা তিনি তার মতো করে বুঝে চিন্তা করে বলেছেন। আমরা সবাই বলছি যে না, এটি আসলে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না, বরং এটি কিন্তু রাষ্ট্রের জন্য ভালো হবে, বরং দুর্নীতি কমবে, ক্ষমতাশালীদের ক্ষমতা কমবে।